সপ্তম পর্যায়ের নির্বাচনের প্রচার আর মাত্র 2 দিন বাকি আছে। আমরা দেখলাম গোটা দেশে, যেটা দক্ষিণ ভারতে ছিল, যেটা পূর্ব ভারতে ছিল, পশ্চিম এবং উত্তর ভারতও বিজেপি বিরোধী মনোভাব যেভাবে গড়ে উঠেছে, বিশেষত কৃষক আন্দোলন এবং তারপরে বেকারির প্রশ্নে, কৃষির সমস্যা, কৃষকের সমস্যা, বেকারির প্রশ্ন এবং এই নরেন্দ্র মোদী জুমলাবাজি, মিথ্যাচার মানুষকে বিজেপি সরকার এবং দলের প্রতি বীতশ্রদ্ধ করেছে। সেখানেই আমাদের দুর্ভাগ্য, তৃণমূলের অপশাসন, লুট, দুর্নীতি, এখানে জুমলাবাজ নরেন্দ্র মোদীকে নানান পুরনো জুমলা আবার যেটা অচল হয়েছে গোটা দেশে, এখানে এসে চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলার মানুষ, তাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে। রাজনৈতিক সচেতন, এটা ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশ বিদেশ ঘটনাবলী থেকে অনেক বেশি স্থানীয় এবং রাজ্যে ঘটে যাওয়া বিষয়গুলো অনেক বেশি মানুষ তা নিয়ে চিন্তিত, এবং ওটা তৃণমূল কংগ্রেসের এবং দলের অপদার্থতা, মস্তানি, গুন্ডামি, মাফিয়া রাজ এবং লুটতরাজ। গোটা দেশকে যারা লুট করছে তাদেরকে এখানে এসে লুট সম্পর্কে বক্তৃতা করার সুযোগ করে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী এসছেন, আমি প্রধানমন্ত্রী বললে প্রধান প্রচারক বলাই ভালো, সারা বছর ধরে প্রচার করেন, কিন্তু শেষ প্রচারের সময় আমরা জানি গত নির্বাচনে আমরা দেখেছিলাম যেভাবে মমতা এবং অমিত শাহ কম্পিটিটিভ বিষয় নিয়ে যেভাবে বিদ্যাসাগরকে কেন্দ্র করে কে কত বেশি বিদ্যাসাগর প্রেমী আর বিদ্যাসাগর বিরোধী তার একটা নকল যুদ্ধ করেছিল, তাতে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। আমি আজকে আশা করব যে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, তার মূর্তি নিয়ে এই ঘৃণ্য খেলা যাতে রিপিট না হয় বাংলার বুকে, যা বিদ্যাসাগরের মূর্তি নিয়ে হয়েছিল। কারণ হঠাৎ করে তাদের নজর পড়েছে। মমতা ব্যানার্জি সে জায়গা করে দিয়েছেন, রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিয়ে নির্বাচনের ময়দানে টেনে নিয়ে এসে হিন্দুত্ববাদী সংগঠন, আরএসএস, সংঘ পরিবার, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে একটা কথা নেই, কিন্তু রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘকে জড়িয়ে নিয়ে তিনি ইচ্ছে করে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছেন বিজেপির প্রচারে। আর মোদি এখানে এসে কি বলবেন? তিনি বেকারি নিয়ে, রুটি নিয়ে, রুজি নিয়ে, দারিদ্র নিয়ে, অশিক্ষা নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলতে পারেন না। এই ভোটের প্রচারের শুরুতেই আরএসএস চেয়েছিল যে প্রচারের কেন্দ্রবিন্দু থাকুক ধর্ম, এই জন্য রাম মন্দির, এই জন্য সমস্ত বিবাদ যেগুলো বিষয় সেগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। আমরা বামপন্থীরা, কংগ্রেস দল, ইন্ডিয়া ব্লক, আমরা প্রথম থেকে বলেছিলাম মানুষের অধিকার, দেশের ঐক্য, সাংবিধানিক ব্যবস্থা, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আর তার সঙ্গে দাঁড়িয়েছে রুটি রুজির প্রশ্ন, দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্ন। তাতে সবাই দেখছেন, যারা একটু বিশ্লেষকদের আলোচনা লেখাপত্র পড়ছেন গোটা দেশে, এইটাতে এই যে গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি বলেছিলাম আমরা, যেখানে যে মানুষ যেটা সমস্যার সম্মুখীন, যে অংশের মানুষ যে সমস্যার সম্মুখীন, সে ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে, সে দোকানদার হতে পারে, সে বেকার ছেলে হতে পারে, সে ছাত্রছাত্রী হতে পারে, বেকার যুব হতে পারে, তারা নিজস্ব ইস্যুগুলো নিয়ে এবং এলাকা ভিত্তিক, যার ফলে যে গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, মন্দির ওহি বানায়েঙ্গে, রাম লালা কো লায়ে হ্যাঁ, এসব চলেনি। তাতে উল্টে হয়েছে বুমেরাং।
এখন আবার দাঁড়িয়ে যখন এই ইস্যুতে পরপর ভোট হয়ে গেল, আমরা ষষ্ঠ পর্যায়ের ভোটে দেখলাম, এবং বিশেষত সপ্তম পর্যায়ের ভোটে আবার যে যার নিজের বিজেপি এবং তৃণমূল তার যে হিন্দিতে বলে ঘিসিপিটি, ওই পুরানি বাতে ফির ले आने की कोशिश की। আবার ধর্মের প্রশ্ন, বিভাজনের প্রশ্ন, সংরক্ষণের প্রশ্ন। আজকে তাজ্জব ব্যাপার, নরেন্দ্র মোদী আরএসএস এর প্রচারক, তিনি ওবিসি রিজার্ভেশন নিয়ে বলছেন। আমরা জানি যখন মন্ডল কমিশন লাগু হয়েছিল তখন এই আরএসএস গোটা উত্তর ভারতে, পূর্ব ভারতে ভিপি সিং এর বিরুদ্ধে এবং তৎকালীন ভিপি সরকারের বিরুদ্ধে হইচই করে নেমে পড়েছিল, ফাইন্যান্স করেছিল, সেলফ ইমোলেশন থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে বিক্ষোভ, বিদ্রোহ। আজকে নরেন্দ্র মোদী আবার ওবিসি রিজার্ভেশনের কথা বলছেন। আরএসএস এসসি এসটি, তপশিলি জাতি, আদিবাসী, ওবিসি সব সংরক্ষণের বিরুদ্ধে। এটা নিয়ে তারা প্রকাশ্যে মুখও খোলে। যেহেতু হাইকোর্টে আমাদের এখানে আমরা যে ব্যবস্থা করেছিলাম এবং মমতা ব্যানার্জি এটাকে ছিন্ন ভিন্ন করেছেন তার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, সেই রায়ের ভিত্তিতে হঠাৎ বিজেপির যে এজেন্ডা, পশ্চাৎপদ যে মুসলমান অংশ, আমরা বারবার বলি, এটা আম্বেদকর বলে গেছেন, উপাসনার পদ্ধতি পাল্টালেও আর্থিক সামাজিক যে স্টেটাস সেটা পাল্টায় না। তাহলে যারা এমন মুসলমান আছে যে ওই পেশা, ওই সামাজিক অবস্থা, ওই ধরনের দিন দরিদ্র দৈন্যের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের ইকুইটি, তাদের ভাগিদারি, এটা গত 50-এর দশক থেকে আলোচনা হয়ে আসছে। এখন নতুন করে এটার বিরোধিতা করছে বিজেপি এবং তৃণমূল। আমাদের এখানে যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ভাগ ছিল সেটাকে শেষ করে দিয়ে এই সুযোগটা করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন কেউ আর আসতে পারবে না, এবং ওবিসি লিস্টে গোটা দেশেই, নরেন্দ্র মোদী খুব ভালোভাবে জানেন, সেখানে ধর্মভিত্তিক নয়, এটা এসিবিসি, সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এডুকেশনালি ব্যাকওয়ার্ড, এই মাপকাঠিতে ঠিক হয়। আমরা এখানে যেটা করেছিলাম, রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট অনুযায়ী সেটা স্পষ্ট করে বলা ছিল, গোটা দেশের সরকারকে বলা হয়েছে 15% রিজার্ভেশন ফর মাইনরিটিস, 10% ফর মুসলিম মাইনরিটিস পেছিয়ে পড়া, এবং 5% হচ্ছে আদার রিলিজিয়াস মাইনরিটিস পেছিয়ে পড়া। বারবার বলা হচ্ছে এটা পেছিয়ে পড়ার জন্য। মমতা ব্যানার্জি খুব কায়দা করে পেছিয়ে পড়ার জিনিসটাকে পেছনে ফেলে দিয়েছেন এবং এই খোলাম কুচির মতো সার্টিফিকেট দিতে গিয়ে বলেছেন আমি সবাইকে করে দিলাম, যেটা আদতে সম্ভব নয়। এটা বিজেপিও জানে, এটা আমরাও জানি, এটা সুপ্রিম কোর্টও বলেছে। এবং এই জন্য অনেকে আমাদের আগে বলতো যে কেন ধর্মভিত্তিক আপনার রিজার্ভেশন চান না, কিন্তু যখন রঙ্গনাথ মিশ্রা কমিশন বলে দিয়েছে পশ্চাৎপদতার নিরিখে এই রিজার্ভেশন করতে হবে, আমরা এখানে 10% করলাম আউট অফ ওবিসি কোটা, এবং অন্য ওবিসি যারা আছে তাদেরকে ক্ষয় না করে তাদের 7% তাদের এবং 10% এই পিছিয়ে পড়া এ ক্যাটাগরি। অথচ আজকে নরেন্দ্র মোদী এসে মিথ্যাচার করছেন যে ওবিসি শেষ করে দেবে, আর একটা হচ্ছে যে তোমাদের ভাগ দিয়ে দেবে, যেটা উনি বলেছিলেন ঘুষপেটিয়া, পেছিয়ে পড়া, মঙ্গলসূত্র দিয়ে দেবে। এটা হচ্ছে একটা ভয় উদ্রেক করানো। যে কোনো জায়গায় এই ধরনের দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী শক্তি সমাজের একটা অংশের সঙ্গে আর একটা অংশের বিবাদ তৈরি করার জন্য একটা ভয়ের বাতাবরণ তৈরি করে। গতবারে আমরা দেখেছি সিএনআরসি, তার আগে দেখেছি পাকিস্তানের ভয়, পুলওয়ামা, বালাকোট, আর তার আগে আমরা দেখেছি জেনোফোবিয়া, বিদেশি সম্পর্কে ভয়। অথচ নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি জেনোফিলিস, বেশিরভাগ সময় বিদেশি নেতাদের সঙ্গে বিদেশেই কাটিয়েছেন, তার প্রচার অংশ ছিল বিদেশেই বেশি। এখন নির্বাচন আছে বলে একটু বিদেশে কম যাচ্ছেন। আবার এখানে যারা এত মুসলমান করছেন তার বিদেশ সফরের লিস্ট দেখলে সবচেয়ে বেশি হচ্ছে যে পশ্চিম এশিয়ার দেশগুলো, শেখদের কাছে, ওখান থেকেই বেশি। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যা কিছু অ্যাক্টিভিটিস হয় আইটি সেলের, তার বেশিরভাগটা হচ্ছে
অরিজিনটা হচ্ছে ওয়েস্ট এশিয়ান, সে ফাইন্যান্সিয়াল সোর্স হোক আর হিউম্যান রিসোর্স হোক আর টেকনিক্যাল রিসোর্স হোক। অথচ এখানে দাঁড়িয়ে যে বিদেশের আরব দেশের মুসলমান ভালো, কিন্তু ভারতের মুসলমান খারাপ, এইটা তিনি তার এই সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতি, আসলে তিনি যেহেতু তার নীতির কথা বলতে পারছেন না, বেকারীদের চাকরির কথা বলতে পারছেন না, কাজের কথা বলতে পারছেন না, শিক্ষার কথা বলতে পারছেন না, স্বাস্থ্যের কথা বলতে পারছেন না, আবার নতুন জুমলা এনেছেন যেটা অতীতে বলেছিলেন, আজকে নির্বাচনী প্রচারে তিনি আবার ওইটা রিপিট করেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাহলে এইসব যে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি, আর এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা পাচারের দুর্নীতি, যারা কয়লা পাচার করে বিদেশে চলে গেল, তারা কোন সময় তারা খেলো? বিচারপতি অমৃতা সিনহা বলছেন 2013 পর থেকে এই অভিষেক ব্যানার্জির সম্পত্তির বহর বেড়েছে, লুটের বহর বেড়েছে, আমরা সবাই তাই জানি। উনি বললেন কালাধন সমাপ্ত। তারা এত কালো টাকা বেরোচ্ছে কোথেকে? প্রতিদিন এখনো বেরোচ্ছে, এই নির্বাচনের মধ্যেও বেরোচ্ছে। মিথ্যাচার করেছেন। নোটবন্দির পরে বলা হয়েছিল যত টাকা বদল হয়েছে তার হিসেব সরকারের কাছে আছে, ব্যাংকের কাছে আছে, সেগুলো একটা ট্রেল হবে ইনভেস্টিগেশনের, এবং তার জানা যাবে যে কারা বেশি কালো টাকার অধিকারী, সাদা টাকা করেছেন। কোনো ট্রেল হয়। সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি নেতারা এবং বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। আমরা রাফেল দুর্নীতি দেখেছি, যুদ্ধ বিমান কেনার ব্যাপারে প্যারিস থেকে তথ্য এসছে যে কিভাবে নরেন্দ্র মোদীর দপ্তর এই কাজটা করেছে। আমরা এখানে দেখেছি ভারতমালা প্রজেক্টে, আমরা দেখেছি রোড কনস্ট্রাকশনে, আমরা দেখছি বিভিন্ন ড্যাম কনস্ট্রাকশনে, বাঁধ কনস্ট্রাকশনে, আমরা দেখেছি জঙ্গলের অধিকার বিভিন্ন কর্পোরেটকে দেওয়ার ব্যাপারে আদিবাসীদের কেড়ে নিয়ে দুর্নীতির পাহাড় জমেছে বিজেপির। কিন্তু এখানকার কায়দার মতোই পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা হবে না, তদন্ত হবে না, এবং কোটি কোটি টাকা খরচা করে কোর্টে গিয়ে সেটাকে ডিলে করার চেষ্টা করা হবে প্রসেসকে। সুতরাং ওনার মুখে আর এটা না খাউঙ্গা না খানে দুঙ্গা মানায় না। তৃতীয়ত, ওরা মতুয়াদেরকে নিজেভাবে রাজনীতি করেছিলেন। এখন যেহেতু বনগার ভোট হয়ে গেছে, এখন আর মতুয়া না, এখন ওবিসি নিয়ে বলছেন, পাসমানদা মুসলমানদের কথা বলছেন। এগুলো হচ্ছে তার কাছে ভোটের জন্য এক একটা অংশের বলে, অন্যদেরকে দোষ দেয় ভোট ব্যাংক, কিন্তু আসলে উনি সেটার বাইরে কিছু ভাবনা চিন্তা করতে পারেন না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই বিজেপি তৃণমূল এই বাইনারি ভেঙেছে। আমরা বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে গোটা দেশে সরাসরি আজকে ইন্ডিয়া ব্লকের সঙ্গে এনডিএর লড়াই, এনডিএটা বিজেপিতে পর্যবেসিত, যে অন্য কিছু নেই। আমাদের যে অবশিষ্ট যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে সেখানে মানুষকে সরাসরি সিদ্ধান্ত নিতে হবে, দিল্লির মসনদ থেকে বিজেপিকে তাড়াতে হলে এই 2 নম্বরই বিজেপি, তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই। আপনি দমদমের ক্যান্ডিডেট দেখুন, আপনি উত্তর কলকাতার ক্যান্ডিডেট দেখুন, আপনি তার আগে ব্যারাকপুরের ক্যান্ডিডেট দেখেছেন বিজেপির, এটা সব জায়গায় তাই। আমরা আবেদন করব মানুষকে যে এই শেষের দিকের তামাশা, এবং তাতে কিছু হয়তো উত্তেজনা খোরাক থাকতে পারে, কিছু জুমলা থাকতে পারে, যেটা মমতা ব্যানার্জিও করছেন, সেই ফাঁদে পড়বেন না। ধর্মকে টেনে নিয়ে এসে যেটা করা হয় তাতে ধর্মকে আরো বেশি অপমান করা হয়। টেনে হিঁচড়ে নির্বাচনের রাস্তায় তাকে ধর্মকে নামানো হচ্ছে। এখন নেতাজি সুভাষ বোসকে নামানোর চেষ্টা হবে। আমরা তার আগে দেখেছি বিজেপি আর তৃণমূল এই কম্পিটিশন করেই যখন নেতাজির 125তম জন্মবার্ষিকী সেটাকে জয় শ্রীরামে চলে গিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ, নেতাজি, ইত্তেফাক, এতেমাদ, কোরবানি, সব পেছনে চলে গিয়েছিল। জয় হিন্দ সব স্লোগান পেছনে চলে গিয়েছিল। এটাই মোদী মমতার কারসাজি। আবার আজকেও দেখছি এভাবেই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন, এটাকে মমতা ব্যানার্জি ইচ্ছে করে বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটা কারুর কোনো একটা নির্দিষ্ট দলের প্রপার্টি নয়। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন যত মত তত পথ। এরা যেটা করতে চাইছে যে কোনো অল্টারনেটিভ নয়, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, যে আমার পথটাই পথ। আর মমতা নিজে তো বিকৃত করতে ওস্তাদ। ঠাকুর বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা,
এটা তার রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন। মমতা সেটাকে বললেন যত মাটি তত টাকা। এই যে কয়লা পাচার, গরু পাচার, জমি দখল, সন্দেশখালী থেকে সর্বত্র যা হচ্ছে, এটা তো আসলে সেটাই। এবং এই ফিলসফিতে যখন মমতা ব্যানার্জি বলছেন যত মাটি তত টাকা, নরেন্দ্র মোদী কি বলছে? যত রেল লাইন, স্টেশন, বাস, রাস্তা, তোমার গিয়ে জমি, ক্ষেত, খামার, খনি, ঝর্ণা, নদী, সবই টাকা। মনিটাইজেশনের যেটা ন্যাশনাল মনিটাইজেশন প্ল্যান, যেটা সেখানে হচ্ছে এই সমস্ত কিছুকেই বন্ধক রাখো, বিক্রি করো এবং টাকায় রূপান্তরিত করো। এটা আমাদের দেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করা হয়েছে। আমাদের ন্যাশনাল রিজার্ভ কমে গিয়েছে, রিজার্ভ ব্যাংকের রিজার্ভ কমে গেছে, আমাদের জাতীয় সঞ্চয় কমে গেছে, জাতীয় সঞ্চয় করা মানে গড় সঞ্চয় কমে গেছে। এবং আমাদের এখন মানুষের অবস্থা দিন আনি দিন খাই বেশিরভাগ মানুষের। আর নির্দিষ্ট কয়েকজন মানুষের কাছে সম্পদটা বেশি, যারা বোঝাচ্ছে মোদি হয়তো মুমকিন অনেক কিছু করেছেন। মোদি যেটা করেছেন, এই যে ইকুইটি, সেটাকে ভেঙে দিয়েছেন এবং মানুষের যে অংশগ্রহণ ছিল সেটাকে তিনি বিকৃত করেছেন, যার ফলে আজকের আয় এবং সম্পদ সেটা সমবন্টনের বদলে নির্দিষ্ট কয়েকজনের হাতে জমা হচ্ছে এবং বেশিরভাগ মানুষ তারা হচ্ছে সেই আয় এবং সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য মানুষ তার রায় দেবেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, এই আবেদন রাখছি। নির্বাচনের আগে আজকে প্রধানমন্ত্রী বলছেন যে 21-এ 3 থেকে 77 হয়েছে এবং তিনি বলছেন যে এবার দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবথেকে ভালো ফল করবে, এমনটাই প্রধানমন্ত্রী দাবি করেছেন। 21-এ 77-এর পরে তারপর বিজেপির পুরো শেষ হয়ে গেছে, এখানে সবই তো তৃণমূলে ভিড়ে গেছে, ঝাঁকের করে ঝাঁকে মিশেছে। আলাদা করে বিজেপি আছে কোথায়? মোদী এসে জিন্দা করবেন? 2-4 জন তৃণমূলের কিছু নেতাকে কিনে নিয়ে 2024, 2021 নয়। তাহলে সিএ এনআরসি নিয়ে ওনার ওই মিথ্যাচার আর মমতার এই তামাশা লোকে গিলে ফেলতো, তা তো হয়নি। সুতরাং উনি মূর্খের স্বর্গে বাস করছেন। আচ্ছা বলেছি বাংলা হয়ে যাক। হ্যাঁ, সবাই জানে সিপিএম কে ভোট দেওয়া মানে সব ভোট তৃণমূলের হবে। পর্দার পিছনে তৃণমূল আর বাম একই মুদ্রার এপিক এবং এখানকার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিজেপি তাদের সহযোগিতা করবেন। বাংলার পর্দার পিছনে খেলা চলছে। মোদী ভোট, আচ্ছা মোদী যা বলছেন পর্দার পেছনে কেন, আর মমতা যা বলছেন, তার দুজনের এই রাজনৈতিক চিন্তার মধ্যে কোনো ফারাক আছে? মমতা কি বলেছেন? বিজেপি আর সিপিএম আর কংগ্রেস সব এক হয়ে গেছে, সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর মোদী বলছেন সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, এক হয়ে গেছে। তো এদের আলাদা কোনো চিন্তা তো নেই, সব তো নাগপুরের পাঠ। কারণ ওরা এই বাইনারিটা করতে চেয়েছিল এবং যখন থেকে সিপিএম এবং কংগ্রেস দুর্বল হয়েছে তখন থেকে কিন্তু বিজেপি আর তৃণমূলে বলবা না এই লুটের কারবার। তারা তো জানে বাম এবং কংগ্রেস এবং গোটা দেশে ইন্ডিয়া ব্লক মোদির হাওয়া পাতলা করে দিয়েছে, এখানেও করে দিয়েছে। এখন উনি আবার নতুন করে বেলুন ফোলাতে এসছেন। যে মানুষ বিজেপি ধাপ্পাবাজিতে গিয়েছিল তারা তো ফেরত আসছে, সেখানে তো বিজেপির হাওয়া পাতলা হয়েছে। এখন তার জুমলাবাজি চলবে না। আর মমতা ব্যানার্জি মনে করছেন এই মানুষ ফিরে আসছে কেন, তাকে আবার বিজেপি ক্যাম্পে পাঠাও। তখন ওই জন্য ধর্ম, ওই জন্য সেবাশ্রম, ওই জন্য হচ্ছে সেবাশ্রম সঙ্গে কথা বলছেন, ওই জন্য রামকৃষ্ণ মিশনের কথা বলছেন। সেটা তো বিজেপি তৃণমূলের কাজ করছে, তৃণমূল বিজেপির কাজ করছে। শুধু বিজেপির নেতা তৃণমূলে যাচ্ছে, তৃণমূল নেতা বিজেপি যাচ্ছে তাও না, ওদের প্রচারটা একই রকম। দুজনের প্রচারের মুখ্য বিষয় কি? সিপিএম এর বিরোধিতা। আর দুজনের মিলে এটা ঠিক করেছিল সিপিএম কে নিকেশ করব। এই মোদি 2014 সে কি বলেছিলেন? ममता को समय देना पड़ेगा गड्ढा भरने के लिए, 34 साल का गड्ढा है। যতবার অরুণ জেটলি আসতো দিল্লি থেকে ততবার মমতার প্রশংসা করে যেত। যখন একটা আমরা মমতা লুটের বিরুদ্ধে কথা বলছিলাম, কোন মুখে বলে? আজ পর্যন্ত কেন কোনো দুর্নীতির ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সিগুলো তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেগুলো সরকারি স্কিমের টাকা নয়সা হয়েছে একটা ব্যবস্থা নেননি? এই যে বিবেকানন্দ উড়ালপুর যখন ভেঙে পড়লো, ওটা তো আমি জানি, আমি তো নিজে আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, আমার সময় একটা স্যাংশন হয়েছিল।
তাহলে ওটা তো শেয়ার ছিল 65% সেন্ট্রাল গভর্নমেন্ট, 35% স্টেট গভর্নমেন্ট, যেটা জওয়াহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন, JNURM, ওই যেখানে সব বড় বড় বাস এসেছিল, দেওয়া ছিল, সব বাস ফুরিয়ে গেছে, শুভেন্দু বেঁচে দিয়েছে। ওটা UPA 1 এর সময় আমরা স্যাংশন করেছিলাম আরবান ডেভেলপমেন্টের। আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি। যেমন পরম আইল্যান্ড, যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো, যেমন পলতা থেকে জলের পাইপলাইন, যেমন কলকাতা শহরের ড্রেনেজের যেটা মেন সিওরেজ সিস্টেম সেটা আপগ্রেড করা, এবং বিবেকানন্দ রুরাল পুল, সেটা বিবেকানন্দ পর্যন্ত ছিল না, পোস্তা থেকে পুরো এয়ারপোর্ট পর্যন্ত ছিল। 65% সেন্ট্রাল গভর্নমেন্ট, 35% স্টেট গভর্নমেন্ট। তাহলে এবার যে ভেঙে পড়লো তার তদন্ত করলো বিজেপি। মোদী কত বড় কথা বলেছেন গত নির্বাচনের সময়। কাউকে দোষী সাব্যস্ত করা হলো, কাউকে শাস্তি দেওয়া হলো। তাহলে এটা পরিষ্কার এখানে যা দুর্নীতি হচ্ছে তাতে 65% হচ্ছে মোদী আর 35% হচ্ছে মমতা। 65 হচ্ছে বিজেপি, পরিষ্কার বলছি, আর 35 হচ্ছে মমতা। এই তো ভাগ। তার ব্যবস্থা নিতে পারতেন তো। আমরা তো বলেছিলাম ব্যবস্থা নিন, আমরা তো বলেছিলাম তদন্ত হোক। কেন তদন্ত হলো না? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। ঘরের টাকা, জলের টাকা, এই যে এই রামেলাপুর এলো না, বাংলাদেশ চলে গেল, তারপর বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেল জলে। পুরো প্রশাসন তো তৃণমূলের হাতে। আমরা দেবেগৌড়া গভর্নমেন্টের সময় থেকে, গুজরালি গভর্নমেন্টের সময় থেকে, মনমোহন সিং গভর্নমেন্টের সময় থেকে এই যে আরবান এলাকা আগে রাজ্য সরকারের কাছে ছিল, আমরা বললাম যে এগুলো হচ্ছে এই সমস্ত স্মল অ্যান্ড মিডিয়াম টাউনেরও ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্ব কেন্দ্র সরকারেরও আছে, রাজ্য কেন্দ্র উভয়ের তো দায়িত্ব আছে, তার জন্য প্রোগ্রাম আছে, জয়েন্ট ভেঞ্চার। তো ব্যর্থতা দুজনে স্বীকার করে নেবেন না? টাকাগুলো যাচ্ছে কোথায়, গিলছে কোথায়? গঙ্গা প্রশ্নে বিজেপি সরকার এত অপদার্থ, বেনারস শোকেস করছে। তো সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নমামি গঙ্গাতে। দুর্নীতির বিরুদ্ধে কোন মুখে কথা বলে? 14 থেকে 19 যে পার্লামেন্ট, আমি তার সদস্য ছিলাম, PSC যার চেয়ারম্যান ছিলেন মুরলী মনোহর যোশী, আমি তো একজন মেম্বার ছিলাম, এবং সমস্ত জল ও সম্পদের সব দপ্তর, নদীর সব দপ্তর একসঙ্গে নিয়ে নমামি গঙ্গা প্রজেক্ট করা হলো। সেখানে রিপোর্টে লেখা আছে 22,000 কোটি টাকার মধ্যে 12,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। কোন পদক্ষেপ নিয়েছেন? কখন নিতে পারেন? একটাই তো কথা ছিল, 1989 সালে পার্লামেন্টে আইন পাশ হয়েছিল, প্রথম জাতীয় জলপথ গঙ্গা, কলকাতা থেকে, সাগর থেকে এলাহাবাদ, তাতে UP আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে। 2 মিটার নাব্যতা রাখতে হবে। এই যে এত ট্রাফিক জ্যাম হয়, এত ভিড় হয়, এত পলিউশন হয়, তাহলে টাকা খরচ হয়ে গেল, কিন্তু কোথায় 2 মিটার নাব্যতা হলো? এই মোদী সরকার এসে বলেছিল সাহেব মহলে পোর্ট করা হয়েছে, এলাহাবাদ পর্যন্ত যাবে। তোমরা কাগজে সব লিখেছিলে, টিভিতে বলেছিলে যে এলাহাবাদ পর্যন্ত মালপত্র যাবে, মালবাহী জাহাজ যাবে। 2 মিটার নাব্যতা দরকার, আর দুপাশে জেটি আর নেভিগেশনের জন্য ওইসব লাইট টাইট অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সিগন্যালের ব্যবস্থা করতে হয়। টাকা খরচ হয়ে গেছে, কিছু হয়েছে? টাকা খরচ হয়ে গেছে, কোনো তদন্ত হয়েছে? একটা গঙ্গা নামে ভোট চায়, আরতি করে, কিন্তু 2 মিটার নাব্যতা রাখতে পারে না। আর মমতা ব্যানার্জি বলছেন এখন গঙ্গা জল ছুঁয়ে আমি বলবো যে তৃণমূল ভোট রিগিং করে না। তো আদি গঙ্গা তো পচে গিয়েছিল ওনার কল্যাণে, এবার গঙ্গাও পচে যাবে, উনি গঙ্গার নাম বলেছেন। সবাই জানে কি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগও কেটে গেছে, রাজনৈতিক দুর্যোগও কেটে যাবে। আর মমতা ব্যানার্জি চিন্তিত তার জন্য, এজন্য তার আগে থেকে তার সিদ্ধান্ত পাকা, উনি মাঝখানে থাকতে চান। এটাকে বলে সুযোগ সন্ধানী, OPI, অপরচুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। বাকিরা সবাই ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছে, আর নাহলে বিজেপির সঙ্গে আছে। উনি গাছেরটা খাবো, তলারটা কুড়োবো,
বারবার বলছি, যেহেতু কারাপশন কেসে ভাইপো, দুই ভাইপো এবং ভাইপো বউকে বাঁচাতে চান, নিজেকে বাঁচাতে চান, এজন্য তিনি 1 তারিখে মিটিংয়ে যেতে পারবেন না। তিনি দুটো কারণ দেখিয়েছেন। বলেছেন ভোট আছে আমার। আচ্ছা, ভোট সকালে দিয়ে কতবার তিনি চলে গিয়েছেন? স্পেশাল প্লেনে যান, স্পেশাল এয়ারক্রাফটে যান। 2 হচ্ছে ঝড় আছে। আমরা দেখছি মানুষ যখন অসহায়, রেড ভলেন্টিয়ার নেমেছে, ক্রান্তি গাঙ্গুলি নেমেছেন। মমতা ব্যানার্জি হঠাৎ দেখলাম এই প্রথম, আমি বলেছিলাম সিপিআইএম যখন সেক্রেটারি হয়েছিলাম, সিপিআইএম এর কর্মীদেরকে আমরা নেতাদেরকে অ্যাক্টিভিস্ট মোডে নিয়ে যাব। আমি দেখলাম সেটা তো হয়েছেই, কিন্তু তৃণমূলের নেতারা অন্তত প্রার্থীরা হঠাৎ অ্যাক্টিভিস্ট মোডে গেছে, ড্রেন ফ্রেন পরিষ্কার করার জন্য রাস্তায় অন্তত ছবি তোলার জন্য নেমেছে। যেমন ওই যে ঝাড়ু নিয়ে যেমন মোদি যেরকম, হ্যাঁ এখন লোকে ভুলেও গেছে ওইগুলো, এখন বলছেন না উনি স্বচ্ছ ভারত হয়ে গেছে। দেখেছো, কালকে আমি গিয়েছিলাম পানিহাটিতে, গোটা বিটি রোডের দুধার ধরে হচ্ছে জঞ্জাল ভর্তি। তাহলে উনি সব কথা বলেন জুমলা, কিন্তু হয় না তো। 65 কোটি টাকা শুধু ঝাড়ু কেনা হয়েছিল মোদির ছবি তোলার জন্য। যাকে মমতা ব্যানার্জি পরিষ্কার কথা, তার টিকিটটা নাগপুরে বাঁধা আছে, ঝুটিটা ঠিকই বলবো না, সরি। এবং এই জন্যই তিনি ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে যেতে পারবেন না। 1 তারিখে 7ম পর্যায়ে ভোট তো সব রাজ্যে আছে। তার আগে দেখবে খবর খাইয়েছিল, বাংলা একটা কাগজ আমি দেখলাম, দিল্লিতে খবর পাঠিয়েছে তার প্রতিনিধি কেউ থাকবে, একজন এমপি থ্রুতে বলিয়েছেন। আর এখানে বলেছে উনি থাকবেন না। আগেই 2 দিন আগেই দেখা হয়েছিল, তখন ডেট ঠিক হয়নি, 1 হবে না 2 তারিখ হবে। কলকাতার ডেট লাইনে ছিল যে যাবেন না, আর দিল্লি ডেট লাইনে ছিল যে অন্য কোনো প্রতিনিধি থাকবে। তিনি ইন্ডিয়া ব্লকের প্রথম থেকেই ডাউনগ্রেড করেছেন। সবসময় একটা ছিটকে কাউকে কি বলে, ছিচকে বলে না, চোরের সময় বলে, তৃণমূল সম্পর্কে প্রয়োগ হতেই পারে, কিন্তু ছোটখাটো একটা নেতাকে পাঠিয়ে দিতেন। এবার তিনি সেটাও পাঠাচ্ছেন না। এটা তার ভয় এবং বাঁচার শেষ এফার্ট। मैं तो बोला मोदी और ममता के अंदर कोई फर्क है? जब भी वो फंस जाते हैं तो सीपीएम का नाम बोलते हैं या कांग्रेस का नाम बोलते हैं, ये भी ऐसी बोल रही हैं। अरे उनके मुंह से निकला वो जुबान, अगर वो सच्ची होती तो माफ मांग लेती, गलती से हो गया। उनका एक अमचा चमचा ये कहा कि फ्लो से हो गया, निकल गया मुंह से, और दूसरे लोग बोला ये मॉर्फ हुआ है। जो रिकॉर्ड, और बंगाल की मीडिया खामोश रहा, एक चैनल छोड़ के, और जो पोर्टल में वो दिखाया गया उसको पुलिस यूट्यूबर को पकड़ के ले जा करके, यूट्यूब में ले जा करके उसको पोर्टल में फेसबुक में दिया गया बोल करके इनका, তোমাদের সহকর্মী তাকে কারা থানায় নিয়ে গিয়ে বেজ্জত। তারপর আমাদের কর্মী, ডিএফএ কর্মীরা সবাইকে আমরা পাঠালাম, লয়ার পাঠালাম। अरे जे बोलेছে ब्लास्फेमी उन्होंने की, सजा उनको मिलना चाहिए। एफआईआर हमारे लोग ने किया है, किंतु ये मैसेंजर ताकि शूट करছে। मैं तो आपके हिम्मत का दाद दूंगा, और वो समझे थे पहले खरीद लेंगे या तो बेच देंगे या तो डरा देंगे या धमका देंगे या अंदर कर देंगे। इतना आसान नहीं है। और अभी भी कुछ लोग देख रहे हैं दबे जुबान में, लहजा एकदम बदल करके, मुंह में जर्दा पान रख करके, ऐसे भी हो सकता है, वैसे भी हो सकता था, ऐसे भी करना चाहिए था, ऐसे भी करना चाहिए था। अरे साफ सीधा बोलो। आपके लिए मैं कह रहा हूं, कम्युनिस्टों को गाली दिया जाता है। फैज अहमद फैज कम्युनिस्ट शायर थे, उनका जो गजल जो लाजिम है कि हम भी देखेंगे, सीएनआरसी के टाइम में जिसको लेकर इतना बखेरा क्यों बखेरा किया था, कानपुर आईटी में बोला गाने नहीं देगा, लाजिम है कि देखेंगे। उसमें यह था कि जब अर्श से खुदा के काबे से सब बुत उठवाए जाएंगे, नाम रहेगा अल्लाह का। उसमें अल्लाह क्यों है ये लेके तो बखेरा था। ममता बनर्जी क्या बोल रही है,
वो खुद अपने को बुद्ध समझ रही है और सिर्फ नाम रहेगा उनका और काम रहेगा उनका। तो ये तो सीधा सीधी जो मजहबी लोग हैं, यकीदे वाले लोग हैं, उनके तरफ से मैं उनको सवाल करता हूं। और अभी ये सीपीएम को तोहमत लगा क्या होगा? और बीजेपी तो यही काम करती है, जो ममता जो किया तो बीजेपी का काम है। तो ममता बीजेपी का काम कर रही है ताकि फिर से हिंदू मुसलमान के नाम एक बखेड़ा तैयार हो जाए। यहां कोई हिंदू का मामला नहीं है, कोई मुसलमान का मामला नहीं है, सीधा सीधी ममता बनर्जी की हकधर्मी है। मोदी जिस तरह से अपने को अवतार बनाने मांग रहे हैं, बोलते हैं मां के कोख से पैदा नहीं हुए, हमको डाउनलोड किया गया है, और नौज़बिल्ला ये भी समझ रहे हैं कि इनको पूरा ये इनकी बात सब नाजिल हुई है, बाकी सब कुछ नहीं है। ये फराउन, हिटलर, दुनिया के तमाम ऐसे ताकतें अपने को खुदा मानते थे। जो भी वो गद्दी नसीन होते हैं, जो ऐसे सोच रखते हैं तानाशाही, वो खुद को खुदा समझते हैं। वो मैं भूल गया, इंदौरी का एक शेर था, कल तक जो वहाँ गद्दी नसीन थे वो अपने को खुदा समझते थे। और यहाँ तो कुछ लोग, मैं उस शख्स को इंसान भी नहीं समझता जमाना लगी है जिसे खुदा बनाने को। तो बीजेपी ওদেরকে জিজ্ঞেস করো না যে কটা বিজেপি আছে। ऑलरेडी सीट का बंटवारा कर चुकी है ममता मोदी, सुन लो तुम। सिर्फ मोदी विजिट नहीं कर रहे हैं, पूरा साउथ कलकत्ता कहीं बीजेपी को देखने को मिल रहा है, बीजेपी कैंडिडेट को देखने मिल रहा है। जो वार्ड ममता बनर्जी का है वहां पुलिस हमारे कैंडिडेट को घुसने नहीं दे रही है, और मीनाक्षी और सायरा सालीम वहां पे दाखिल हुई, पुलिस रुकावट पैदा कर रहे हैं। बीजेपी को वहां देखे नजदीक में कहीं जाने का? मैं पूछ रहा हूं आपसे, बीजेपी को देखे आप कोई कैंपेन के स्टोरी में देखे आप? ये तो आप लोगों पे आरोप लग रही है कि आप लोगों ने साठगांठ है आप लोगों का। मैं जो बात जवाब सुनिए ना आप, आरोप कौन लगा रहा है, किस चौपट दुनिया पे आप रहते हैं हम तो नहीं मालूम है। मैं हकीकत की बात कर रहा हूँ, कलकत्ता शहर की बात कर रहा हूँ, साउथ कलकत्ता की बात कर रहा हूँ। सवाल आपका था, नरेंद्र मोदी नहीं गए तो हमारे ऊपर क्यों तोहमत लगेगा? आप मोदी के नजदीक में जा नहीं सकते, ममता के नजदीक में जा नहीं सकते, तो सवाल हमसे ही पूछो, जवाब हमसे ही सुनो, सीधा सीधी। अब मैं खुद जानता हूं, चूंकि मैं कलकत्ता नॉर्थ का कैंडिडेट था 2009 में, और यही काम हुआ था। रातों रात बीजेपी बिक गया था कलकत्ता नॉर्थ में, और सुदीप बनर्जी को बीजेपी का कैंडिडेट बनाया गया था। और इस बार भी ऐसे ही हो रहा है। साउथ कलकत्ता में जब लेफ्ट और कांग्रेस का रुझान बढ़ा है लोगों का, तो बीजेपी सरेंडर कर चुका है, और नॉर्थ में तृणमूल सरेंडर कर चुकी है। जो कैंडिडेट दोनों ही बीजेपी का है, चाहे ये लो, चाहे चित भी उनका, पट भी उनका। तो ये बात हम पूरे पहले से कहते आ रहे हैं। दमदम में कौन है? बीजेपी और तृणमूल तो अलग है, दोनों एक ही पार्टी का कैंडिडेट है। बैरकपुर में कौन था? दोनों एक ही पार्टी का कैंडिडेट था। साउथ कलकत्ता में बीजेपी है नहीं। मैं बोल रहा हूं साउथ बंगाल में बीजेपी है नहीं, खत्म हो चुकी है। जो तृणमूल के नेता सब गए थे बीजेपी में, वो तृणमूल में वापस चले आए, और जो लोग गए थे वो जो कांग्रेस के, जो लेफ्ट के साथ थे, वो हमारे साथ वापस आ गए हैं। और इसलिए अभी मोदी आकर के और ममता आकर के फिर से मजहबी जज्बात पैदा करके बंटवारा करने चाह रहे हैं। लोग बंटवारे के लिए तैयार नहीं है। মোদি গেছেন ডায়মন্ড হারবারে, অমিত শাহ গেছেন ডায়মন্ড হারবারে, যোগী গেছেন ডায়মন্ড হারবারে, কার কথা কে বলছে? অভিষেক ব্যানার্জি ফুল ছাপে আছে, হাফ টি শার্ট পরতে পারে, ছাপটা ফুল, সেটা যে কোনো সময় বিজেপির ফুল হতে পারে, তৃণমূলের ফুল হতে পারে, লিখে নাও। সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে কলকাতা জুড়ে আপনাদের পার্টি এবং
এবং আপনাদের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দেখা যাচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং রিপোর্টও চাওয়া হচ্ছে না। কিভাবে দেখছেন? গতকাল রাতে গাঙ্গুলি বাগানে আপনাদের একজন কর্মীকে মেরেছে, হাসপাতালে গেছে, পরে সেই ভোর রাতের মধ্যেই সৃজন সেখানে পৌঁছেছে এবং তৃণমূল যেটা করে সেটাই করছে। তারা মরিয়া। তারা যদি মনে করে যে সিপিআইএম কে কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলে আর সব ভোট তার পক্ষে চলে যাবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আমরা প্রথম থেকে বলে এসেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি আমরা, মানুষ তার ভোট দেবেন, শান্তির জন্য ভোট দেবেন। মুখ্য নির্বাচন আয়োগের কাছে কালকেও আমরা বলেছি, আজকেও বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট করার ব্যবস্থা তাদের করার কথা। যেহেতু বাজারে বিজেপি নেই, তাহলে ইসিআই যদি মনে করে আর তার কাজ নেই এখন বেশি কিছু, বাংলার মানুষকে দায়িত্ব নিতে হবে, সিপিআইএম সে দায়িত্ব নেবে। ভোট শান্তিপূর্ণভাবে হবে, মানুষ শান্তিতে ভোট দেবে, রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর যারা তৃণমূলের হয়ে মস্তানি করছে তাদেরকে বলি, সব বড় বড় নেতারা ঘরে ঢুকে গেছে। এই ছিচকে মস্তানরা মস্তানি করে পার পাবে না। মানুষের রোষ তার সম্মুখীন হতে হবে। শুধু তাদের ছবি লাগবে যারা এই মস্তানি করছে, তারপরে পুলিশ আর নির্বাচন কমিশন দরকার হবে না। সেই পাড়ার মানুষজন, সেই এলাকার মানুষজন বুঝে নেবেন। পরিষ্কার কথা। ভোট লুট করতে যারা যাবে, দুটো ছবি লাগে তো, ভোটার ওই যে ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্ট হতে গেলে ছবি লাগে ছোট। আমি বলছি দুটো ছবি রাখবেন, একটা ছোট ছবির সঙ্গে একটা বড় ছবি রাখবেন। ছোট ছবিটা ইলেকশন কমিশনে জমা দিতে হবে, আর ভোট লুট করতে গেলে, মস্তানি করতে হলে বড় ছবিটা বাড়িতে কাজে লাগবে, পার্টি অফিসে কাজে লাগবে তাদের মালা দেওয়ার জন্য। ধন্যবাদ।